2 ফেব্রুয়ারি বাংলাদেশের জাতীয় পতাকার নকশাবিদ, মুজিবনগর সরকারের তথ্য মন্ত্রণালয়ের শিল্প ও নকশা বিভাগের পরিচালক পটুয়া কামরুল হাসানের মৃত্যুবার্ষিকী। বাঙালি জাতি ও তাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশের মুক্তিযুদ্ধে কামরুল হাসানের তুলির ছোঁয়া দিয়েছিল এক ভিন্ন ব্যঞ্জনা। স্বাধীন বাংলাদেশের গণতন্ত্রের জন্য যিনি তার তুলির শেষ টানটিও বিলিয়ে দিয়েছিলেন, তিনি বাংলাদেশের প্রখ্যাত চিত্রশিল্পী কামরুল হাসান। দর্শক মণ্ডলী, পটুয়া কামরুল হাসান স্মরণে আমাদের বিশেষ নিবেদন। কবিতার নাম কামরুল হাসান। কামরুল হাসান ছিলেন আমাদের পথিকৃৎ শিল্পীদের তিনজনের মধ্যে একজন। জয়নুল আবেদিন, এস এম সুলতান এবং কামরুল হাসান, যারা একটা ধারা তৈরি করে দিয়ে গেছেন। জয়নুল যেরকম গোড়াপত্তন করেছেন শিল্প শিক্ষার, একটা বহিমিয়ানিজম যেমন তৈরি করেছেন ছবির মধ্যে এস এম সুলতান, তেমনি একটা সর্বস্তরের মানুষ শিল্পে যাতে বুঝতে পারে, শিল্পের আবর্তে যাতে আসতে পারে, এরকম একটা চমৎকার ধারা তৈরি করেছিলেন কামরুল হাসান। কামরুল হাসানকে আসলে যত আপনি দেখবেন তত তার সঙ্গে একটা ব্রিজ তৈরি হয় আপনার। আপনি যে কোনো একজন বড় বুদ্ধিজীবী যেমন তিন কন্যা দেখে যতটা আপ্লুত হবেন, একজন সাধারণ মানুষও দেখে ততটা ভালো লাগবে তার। আসলে ওনাকে আমরা বাংলাদেশি একটা গণ্ডির মধ্যে রাখলে ঠিকমতো বোঝানো যায় না ওনার মাপ। ওনার যে ড্রয়িংয়ের যে ফোর্স ছিল সেটা পিকাসোর ফোর্সের মতোই ছিল একদম। এত দ্রুত আর এত সাবলীল, এত বলিষ্ঠ ড্রয়িং, মানে আঁকার পদ্ধতি। উনি যখন রমণী আঁকতেন, সে রমণী যেমন জীবন্ত মনে হতো। তো সেই কামরুলকে আমরা আজ বাংলাদেশে বছরে একবার স্মরণ করি কিনা সন্দেহ। কোনো কোনো মৃত্যু যে বর্ণাঢ্য এবং ঐতিহাসিক হয়ে ওঠে, শিল্পী কামরুল হাসানের মৃত্যু তার প্রমাণ রেখে গেল। আমার মনে পড়ে বহু বছর আগে একটি পত্রিকার জন্যে সাক্ষাৎকার নিতে গিয়ে তাকে তার একটি শেষ ইচ্ছের কথা জানতে চেয়েছিলাম। তিনি তার উত্তরে বলেছিলেন, আমার মৃত্যু যেন হয় হাজার হাজার মানুষের সামনে, এবং মৃত্যুর শেষ মুহূর্ত পর্যন্ত আমি যেন ছবি এঁকে যেতে পারি। এই কথাটি, অর্থাৎ মৃত্যুর এই বর্ণাঢ্য দৃশ্যচিত্রটি, তিনি এই দৃশ্যচিত্রটি সম্পর্কে তিনি কিভাবে যে আগাম আভাস পেলেন, আজও এত বছর পরেও আমার কাছে এক বিস্ময় বটে। শিল্পী কামরুল হাসান 1971 সালে ইয়াহিয়ার জানোয়ার মূর্তি এঁকে বাংলাদেশের দেশে বিদেশে এবং বিশেষ করে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের ইতিহাসে একটি বিশেষ মাইলফলক হয়ে রয়েছেন। তার একটি সাক্ষাৎকার নিতে যাই তার মণিপুরি ভাষায়, এবং সাক্ষাৎকারটি ছিল একটি অদ্ভুত ধরনের, একটা ফানি সাক্ষাৎকার। যদি, এবং সেখানে অনেকগুলো যদি বিষয়ক প্রশ্ন ছিল। যদি আপনি অনেক টাকা পান তাহলে কি করবেন? যদি আপনি হঠাৎ করে সুন্দরী রমণী হয়ে যান তাহলে কি করবেন? যদি আপনার হাতটি লম্বা হয়ে যায় তাহলে কি করবেন? এই ধরনের একটি ফানি সাক্ষাৎকার, সেটি আমার কাগজে ছাপা হয়েছিল। এবং সেই সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, আমি একটি বিষয় উল্লেখ করছি, যে আপনার হাত যদি হঠাৎ করে লম্বা হয়ে যায় তাহলে আপনি কি করবেন? কামরুল হাসান বলেছিলেন যে আমার এই হাতগুলো দুষ্ট লোকগুলোর কান মলে দিতাম। 70 দশকের মাঝামাঝি ফজল শাহাবুদ্দিন একটা অ্যাড ফার্ম চালাতেন, নাম ছিল নান্দনিক। আমরা ওখানে যেতাম। কামরুল হাসান ফজল ভাইয়ের কাছে প্রায় যেতেন। এক দুপুরে আমি গেছি, গিয়ে দেখি কামরুল হাসান বসে আছেন সামনে রিসেপশনের সোফায়, এবং রিসেপশন ছিলেন ওলগা নামের একটা মেয়ে, নায়িকা অলিভিয়ার ছোট বোন। এবং কামরুল ভাই তখন সাদা চুল, বাবরি কাটা চুল কাটা, মানে এবং সুঠাম স্বাস্থ্যবান দেহ। কিন্তু অলগা এবং কামরুল হাসান তো মানে ধরেন গ্র্যান্ডফাদার অ্যান্ড গ্র্যান্ড ডটারের মতো অবস্থা। কিন্তু কামরুল ভাই আসছেন ফজল ভাইয়ের কাছে, বসে ওয়েট করতে করতে উনি যাচ্ছেন না। অলগা যদিও কিছুটা বিরক্ত, কিন্তু কিছু বলার নাই। কামরুল হাসান
মুহূর্তে মুহূর্তে প্রায় 15টা স্কেচ করে দিলেন ওকে, অলগার ছবি এঁকে দিলেন। তারপর আমি বসে আছি দেখে উনি গেলেন বাইরে, এবং অলগার মুহূর্তে সেই ছবিগুলো আমাকে কোনো সুযোগই দিল না বাঁধা দেওয়ার, তার আগেই সে ছিঁড়ে গেল কুটি কুটি করে। তিনি বুঝেননি যে কামরুল হাসানের মতো শিল্পী 15টা স্কেচ তাকে দেখে করে দিয়েছে। সেই নারী বুঝেনি, কিন্তু কামরুল হাসানের নারী নিয়ে বিখ্যাত ছবিগুলো যেমন 3 কন্যা, এবং বেশিরভাগ ছবি মানে নারীর সম্মান নিয়ে, নারীকে নিয়েই। মানে আসলে শিল্পীদের সঙ্গে সাধারণ মানুষের একটা গ্যাপ থেকেই থাকে, ব্রিজ তৈরি হয় না। মানে যেমন আজকে সময় পাল্টেছে, পৃথিবী পাল্টেছে, এই জন্য আজকে হুসেনকে বুঝতে পারে, মাধুরী দীক্ষিতের মতো একজন নায়িকাও সময় দেয়, টাবুর মতো মেয়েকে বললে সব কাজ ছেড়ে হুসেনের ছবিতে অভিনয় করে। কিন্তু ওই সময়টা ছিল কেমন অন্যরকম, এবং বাংলাদেশের পরিবেশও অন্যরকম। কিন্তু কামরুল হাসান হচ্ছেন হুসেনের চেয়েও বড় আমার মনে হয়। তাকে তুলনা করা যায় মাতিসের সঙ্গে, তাকে তুলনা করা যায় আমাদের পিকাসোর সঙ্গে। পিকাসোর ড্রয়িং এবং কামরুল হাসানের ড্রয়িং কোথায় যেন একটা, এই মাথা শেষ হলে ওই মাথা মিলে যায়, এরকম একটা ব্যাপার আছে। এই হচ্ছে আমাদের বিশ্ববরণ্য 3 জন শিল্পীর একজন কামরুল হাসান। কামরুল হাসানের শিল্পকর্মে এসেছে বাংলাদেশ, যে বাংলাদেশ এখন অসুস্থ, এই ধরনের একটি কবিতায় কয়েকজন শিল্পীর কথা এসেছেন কামরুল হাসান। আমি একটি কবিতা পড়ছি, কবিতার নাম অসুস্থ বাংলাদেশ। জনলের ষাঁড়ের খোড়ে পোকা ধরেছে, পিত পোকা। সুলতানের কৃষকের পিঠে জমেছে নুন, ছত্রাক। কামরুলের 3 কন্যার মন ভালো নেই, বিষণ্ণ। গরু গাড়িতে তার বধূ কোথায় যায় এই বিষণ্ণ বাংলাদেশে। যখন এরশাদ বিরোধী আন্দোলন তুঙ্গে, তখন কবিতা উৎসবের এক অনুষ্ঠানে এসেছিলেন কামরুল হাসান। তিনি সেই অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন। একটি পর্বের মঞ্চে বসে তিনি চমৎকার একটি ছবি এঁকেছিলেন, যে ছবিটি নাড়িয়ে দিয়েছিল সমস্ত বাংলাদেশকে। ছবির নাম ছিল দেশ আজ বিশ্বব্যাহার খপ্পরে। এই ছবিটি এঁকেছিলেন মঞ্চে বসে কবি রবীন্দ্র গোপের খাতায়। তারপর তিনি মঞ্চ থেকে নেমে যান, সামনের সারিতে বসেন। পাশে ছিলেন শেখ হাসিনা। 10 মিনিটের মধ্যেই তিনি অসুস্থ হয়ে পড়েন এবং সেই অবস্থায় ঢলে পড়েন। সবাই তাকে ধরাধরি করে নিয়ে যান পিজিতে, শেখ হাসিনার গাড়ি করে, কিন্তু তার আগেই তিনি মৃত্যুবরণ করেন। কবিতার নাম কামরুল হাসান। সারা জীবন একটি স্বপ্নের প্রতীক্ষায় থেকে থেকে মানুষটি শেষমেশ খুব বিরক্ত হয়ে চলে গেল। কারো দিকে ফিরেও তাকালো না সে, যেন দ্বিতীয় কোনো স্বপ্নের জন্য অপেক্ষা করার মতো অবসর নেই তার। শেষ মুহূর্তে তড়িৎ প্রবাহের ব্যস্ততাই দেখালো সে। আসলে কি ব্যস্ত ছিল সে, অথবা বিরক্ত ছিল খুব ভেতরে ভেতরে? যদিও সে স্বপ্ন দেখার মতো আয়োজন সম্পন্ন করেছিল, যদিও সে স্বপ্নাগমনের মতো সাজিয়েছিল তার বসত বাড়িটি, যদিও সে ভ্যান গগের মেঠো পথ ধরে যেতে যেতে পেয়েছিল পিকাসোর উষ্ণতম নারীদের ছোঁয়া, যদিও মাতিস ও সেজান তাকে জানিয়েছিল মুগ্ধ আমন্ত্রণ, আর উষোর বর্ণময় পত্র পল্লব থেকে তাকে ডেকেছিল অচেনা কিছু পাখি, হৃদয়ে দেরাজ খুলে একদিন দালিতাকে যে ঘড়িটি দিয়েছিল, যদিও সেখান থেকে গুলে গুলে ঝরে পড়ল শুধুই সময়, তবু স্বপ্ন নয়, তার চারপাশ ঘিরে নৃত্য করে চলে গেল স্বপ্নের ছিটে ফোটা ভগ্নাংশগুলো। সারা জীবন এইভাবে একটি স্বপ্নের প্রতীক্ষায় থেকে থেকে মানুষটি শেষমেশ খুব বিরক্ত হয়ে চলে গেল। কারো দিকে ফিরেও তাকালো না সে।